আমরা তো ইতিমধ্যে শোক অভিভূত, কাজে আমাদের শোক বাড়ার তো কোনো সম্ভাবনা নাই, কারোই হতে পারবে না। তবে আমি মনে করি আমাদের আজকের শুরুতেও আমি বলতে চাই, আমরা দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা, অপরিবর্তিত না, আমরা জানতে চাই উনি নড়াচড়া করেন কিনা, উনি চোখ খুলতে পারেন কিনা, উনি দেখেন কিনা, আশেপাশে কাউকে চিনেন কিনা, বা ওনার হাতের আঙ্গুলই নাড়াতে পারেন কিনা। হাতের আঙ্গুল যদি নাড়াতে পারেন তাহলে আমরা মনে করে রাখবো যে ঠিক আছে, ওনার হয়তো পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে। তারপরে তুমি যে কথাটা বলেছো আওয়ামী লীগের পথ কি সুগম হবে, তাতে আসলে আওয়ামী লীগের তো এত তাড়াতাড়ি সুগম হওয়ার সুযোগ এখনো হয় নাই, তবে সুযোগ সুগম হয়ে যাচ্ছে। আর এতদিন তারেক রহমানের পথ দুর্গম ছিল না, অত্যন্ত মসৃণ পরিষ্কার ছিল। কেন জানি না, কোন শনি সংকটে, কার বরদোয়ায়, কি কারণে আজকে তিনি এটা দুর্গম পথে হাঁটতে শুরু করেছেন। একটা জিনিস তোমাকে আজকে আমি একটু বলতে চাই, এই নির্বাচন যখনই হোক, ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সময় মতো হবে। এবং নির্বাচনে বিএনপি কিন্তু বিএনপি হিসাবে লড়তে পারবে না, তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে। সবারই যে বিএনপি দেশমাতার নাম, তারেক রহমানের নাম নিয়ে যে মাঠে থাকবে, এরকম একটা পরিবেশ নাও থাকতে পারে। কারণ দেশমাতা খালেদা জিয়ার অন্তর্ধানের পরে প্রথম শুরু হবে লিডারশিপ ক্রাইসিস। কে নেতৃত্ব নেবেন? যেহেতু তারেক রহমান আসতে পারেন মাকে দেখার জন্য, তাহলে ওনার তো আগামীতে আসার আর কোনো সম্ভাবনা নাই, যদি তিনি রাজনৈতিকভাবে জয়লাভ করে তার দল ওনাকে প্রধানমন্ত্রী না বানায়। সেটা কিন্তু আজকে সুদূর পরাহত হয়ে গেছে। আচ্ছা, সারা বাংলাদেশে কান পাতলে শোনা যায় বিএনপির প্রতি মানুষের কোনো আগ্রহ কমে যাচ্ছে, দ্রুত কমে যাচ্ছে, এত কমে যাচ্ছে যেটা ভাবাও যায় না। এবং সবার কানাঘুষা ৮ দলীয় ঐক্য জোট তথা জামাত ইসলাম সামনে এগিয়ে আসবে। এবং জামাত ইসলাম খুব অ্যাকোমোডেটিভ। ডক্টর শফিকুর রহমান যেটা যুগান্তকারী বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর চেয়ে ভালো কোনো বক্তব্য হতে পারে না। তিনি পবিত্র কোরআন শরীফের রেফারেন্স দিয়ে বলেছেন, অন্য ধর্মের মানুষ মুসলমানদের কাছে আমানত, কাজে সে আমানতের ক্ষতি উনি করবেন না, ক্ষতি হতে উনি দিবেন না। এই যে নতুন দিগদর্শন আজকে জামাত ইসলাম আমাদের সামনে দিল, এটা কিন্তু খুব আশার কথা। জামাতকে অনেকে উগ্র ইসলামিক বা ধর্মীয় ধর্মান্ধ দল হিসাবে এতকাল পরিচিতি পেয়ে আসছিল, কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব পুরো 180 ডিগ্রি টার্ন করে দিলেন। আজকে সারা বিশ্বের সামনে উনি বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন যে আমরা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনে বিশ্বাস করি, আমরা সূরা কাফিরুনে বিশ্বাস করি। আল্লাহ যেখানে বলেছেন যে সকল বিধর্মী সহ অন্য ধর্মের লোকেরা তো মুসলমানদের কাছে আল্লাহর আমানত, কাজে সে আল্লাহর আমানত যেন ক্ষুণ্ণ না হয়, আল্লাহর আমানত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তিনি দেখবেন। উনি ওয়াদা করেছেন, উনি বলেছেন আল্লাহ যদি জামাতকে যদি ক্ষমতায় নিয়ে যায়, তাহলে তিনি তার সেই আল্লাহর সে আমানত ক্ষুণ্ণ করবেন না, সে আমানত রক্ষা করবেন। এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ, অত্যন্ত ইতিবাচক দিকে উনি আগাচ্ছেন। ওনার রাজনৈতিক প্রপাগান্ডা, রাজনৈতিক চালাচল, রাজনৈতিক সবকিছু অত্যন্ত ইতিবাচক। এবং জামাতের চলাফেরা, আসা, টিভি টক শোতে 2-1 ফাজিল ছাড়া বাকি সবাই আমার মনে হয় 95% রিফর্ম হয়ে গেছে। টিভিতে কিছু নব্য ব্যারিস্টার আসছেন, তারা মুখে মুখে যত বড় মুখ না তার চেয়ে বড় কথা বলে ফেলেন। তারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে ফেলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে ফেলেন, তারা পাকিস্তানের পক্ষে সরাসরি কথা বলে ফেলেন। এদের কাছ থেকে এদের বক্তব্যকে যদি মানুষ গ্রহণ না করে, কথা মানুষ গ্রহণ করে না, গ্রহণ করলে তো আমি প্রতিক্রিয়া জানাতাম না। মানুষ যদি ভালো বলতো তো আমিও তো ভয় থাকতাম যে একটা ভালো বলছে মানুষটা, তাকে আমি খারাপ কি করে বলি। তো জামাতের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই উগ্রবাদীদেরকে
সম্বন্ধে আপনি সাবধান থাকবেন। আমি কারো কারো অধিকারে হস্তক্ষেপ করতে চাই না, যে যেটা ভালো মনে করে সেটা বলার অধিকার আছে, সেটা মনে করি। কিন্তু ওই ভদ্রলোকদের বক্তব্য আমাদেরকে আহত করে, সারা বাংলাদেশের জনগণকে আহত করে, ধর্মপ্রিয় মুসলমান ভাইদেরকে আহত করে। বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রিয়। ধর্মপ্রিয় মানে তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে। তারা হয়তো কিতাবী জ্ঞান তাদের নাই, আপনাদের মতো হয়তো তারা এত উচ্চ শিক্ষিত নয়, কিন্তু তারা অনেক বেশি জ্ঞানী এবং গুণী। তারা জানে কখন কি করতে হবে। এদেশের জনগণকে যারা হেয় করতে চায়, জনগণকে যারা ছোট করতে চায়, তাদের পরিণতি কি হয় দেখতে পাচ্ছেন। আজকে দেশমাতা খালেদা জিয়ার ব্যাপারে কিরকম একটা মানে হাস্যরসের ব্যাপার হয়ে গেছে। এই শুক্রবারে চলে আসবে কাতারের অ্যাম্বুলেন্স, এই সব জার্মান থেকে চলে আসবে, এখন রোববার যাচ্ছে, চলে যাওয়া হবে না, সোমবার না মঙ্গলবারে জানাবে। আজকে রাত্রে 9টার সময় নাকি বোর্ড বসবে, রাতে 9টার সময় বোর্ড বসে কি বলে, 9টার পরে, তো 9টা বলে নাই, 9টার পরে ওনার বোর্ড বসবে। বোর্ড বলে কি বলে সেটা জাতি উদ্গ্রীব হয়ে আছে। আমরা চাই ওনারা যাই বলুক সত্য বলুক, যা বলুক সঠিক বলুক, যা বলুক জনগণের কাছে যেন বিভ্রান্তিমূলক কথা না হয়। আর ওনারা যে কথাটা বলবেন তার সঙ্গে যেন অকাট্য প্রমাণ থাকে। ওনারা যাই বলুক সেভাবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার সঙ্গে যেন তাদের বক্তব্যের অকাট্য প্রমাণ থাকে। তারা যেন আজকের এই দিনে আমাদেরকে সামনে দেখাইতে পারে যে সমতা খালেদা জিয়ার সত্যিকার স্বাস্থ্যের অবস্থা কি, উনি কি আমাদের মাঝে এখনো আছেন। বাকিটা আমি বলতে চাই না, আমি আশা করি তিনি আমাদের মাঝে এখনো আছেন। ওনার আত্মা নিয়ে আছেন, রু নিয়ে আছেন। হয়তো ওনার শরীরটা তো এখন বাংলাদেশে আছে, ওনার বডিটা তো আমাদের সঙ্গে আছে, এখনো আমাদের হাসপাতালে আছেই, কিন্তু ওনার রু আছে কিনা, এনার ভিতর আত্মাটা হয়েছে কিনা এখনো, সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখবেন 9টার পরে। আমি সে ডাক্তার সাহেবদের আশা করি। আমি তাদের বিবেকের প্রতি সম্মান জানাতে চাই, তাদের সত্যবাদিতার প্রতি সম্মান জানাতে চাই, তাদের পেশার উপর আমি সম্মান জানাতে চাই। আপনারা দয়া করে জনগণের সঙ্গে এরকম একটা মিথ্যাচার করবেন না, এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা দয়া করে আজকে মেডিকেল বোর্ড থেকে যা স্পষ্ট, যা সত্য সেটাই প্রকাশ করবেন, সেটা জয় হোক, যা কিছু হোক। আর তার পক্ষে অবশ্যই অকাট্য প্রমাণ আপনাকে দিতে হবে, এটা জনগণের দাবি, জনগণ চায়। কাজে আমি মনে করি তুমি যে কথাটা বললাম, আমি আবার সে সাবজেক্টে ফিরে যাই। আওয়ামী লীগের সুগম আসার কোনো পথ নাই। আওয়ামী লীগকে নির্বাচন পথে অপেক্ষা করতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে অংশগ্রহণ করতে পারবে না, করবেও না, এবং সারা পৃথিবীর কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগও দলগতভাবে নির্বাচন করুক। পৃথিবীর সবাই চাচ্ছে এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন, তো সবাই যেন ভোট দিতে পারে, সেই নির্বাচন হোক। তুরস্কে ইনক্লুসিভ ভোট হয়েছে, সেখানে বিরোধী দলের প্রার্থী 3টি দলের বেশি কোনো প্রার্থী দিতে পারে নাই। সেখানে অনেক রাজনৈতিক দলকে জেলে রেখে গুম করেও তাদেরকে নির্বাচন আসতে বাধা দিয়েছে। তারপরেও কিন্তু নির্বাচন ইনক্লুসিভ হয়েছে বলে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে, বিশ্বকে অস্বীকার করে নাই তার এই দাবিটাকে। আর সেখানে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, তার মধ্যে একটা বৃহত্তম আওয়ামী লীগ দল, অনেক সময় বিএনপিও তো করে নাই বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন। তো এবার আওয়ামী লীগ ওই সময় নির্বাচন যদি অবৈধ না হয়ে থাকে, ওই সময় নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, তো এবার আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হবে না, বা সেটা জনগণের মতামত প্রতিফলিত হবে না, বা এই নির্বাচন বৈধ হবে না, এরকম কোনো সম্ভাবনা নাই। তবে তারেক রহমানের দুর্গম পথ শুধু পাহাড়ের চূড়ার দিকে উঠান না, এখন গিরিখাতে পড়ে গেছেন। ইনি এখন দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছেন, প্রতিদিন নিচের দিকে নেমে যাচ্ছেন। প্রতিটি অ্যাকশন ওনার জন্য খারাপ অ্যাকশন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিটি বিষয় ওনাকে রিয়েক্ট করতে গিয়া উনি নেগেটিভ রিয়েক্ট করতেছেন। প্রতিটি বিষয়ে উনি এখন একটি জবাব দিতে গিয়ে আরেকটি ভুল করছেন। অর্থাৎ মানুষ যখন ভুল করা শুরু করে তখন ভুলের পরে ভুল হয়, ভুলের পরে ভুল হয়। ভুল কখনো মানুষের
একটা ভুলকে শুধরাতে গিয়া আরেকটা ভুল করে, সেইটাকে শুধরাতে গিয়ে আরেকটা ভুল করে। ভুলটাকে স্বীকার করে নেওয়া যাওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ভুল মানুষের হতেই পারে, ভুল আমি করতে পারি, তুমি করতে পারো, যে কোনো মানুষ ভুল করতে পারে। ভুল মানুষের একটি চরিত্রগত বৈশিষ্ট্য। মানুষ সবকিছু যে জানে, ভুল কি যেটা না জেনে কাজটা করা, না বুঝে কাজটা করা, এটা কিন্তু ভুল বলা হয়। তা আমি তো সব বিষয় জানবো না, সব বিষয়ে প্রাজ্ঞ হব না, সব বিষয়ে তো আমার কাছে তথ্য থাকবে না, কিন্তু আমি হয়তো একটা কথা বলে ফেলবো, কিন্তু সেটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ঢাকার জন্য আমাকে আরেকটা ভুল করতে হবে। এইটা কোনো স্বাভাবিক নীতি হতে পারে না, নিয়ম হতে পারে না। ভুলটাকে স্বীকার করে নিতে হবে প্রথমেই। যারা পৃথিবীতে ভুল স্বীকার করে নিতে পেরেছেন তারাই পৃথিবীতে টিকে আছেন, তারাই সামনের দিকে এগোচ্ছেন। আর যারা ভুলের পরে ভুল করছেন তারা তোমার দুর্গম পথ না, সে গিরিখাদে, যে গিরিখাদ নিচের দিকে যাচ্ছে, উনি পাহাড়ের ডাউন স্লোপে আছে। পাহাড়ের ডাউন স্লোপ মানে পাহাড়ের যে নিচে নামার, যে গড়াইয়া নিচে নামার যে অবস্থা, পাথর যেমন গড়াইয়া পড়ে, তিনি এরকম ডাউন স্লোপে আছেন। উনি দ্রুত নিচের দিকে গড়াইয়া পড়তেছেন। উনি হয়তো, জানি না কি অবস্থা ওনার হবে, বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা জানি না। এখনো সময় ছিল, যদি আল্লাহর নাম নিয়ে উনি বাংলাদেশে চলে আসতেন তাহলে এখনো বাংলাদেশের মানুষ, আপামর জনগণ তারেক রহমানকে গ্রহণ করত। আমি তাকে উদ্যত্ত আহ্বান জানাবো, আমি এখনো আহ্বান জানাবো, আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি। তারপরে আমি বলবো, আপনি আমার নেতা না হতে পারেন, কিন্তু কোটি কোটি মানুষের নেতা আপনি, 1 কোটি মানুষ না, আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের নেতা। এত মানুষ আপনার থাকতে আপনি কেন সাহস পাবেন না? আমার মতো একটা পুষ্কে মানুষ, একটা ছোট্ট মানুষ, একটা একক মানুষ আপনাকে কি বললো না বললো এটা তো কোনো ধর্তব্য না। আমি তোমার আবেগ থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, এগুলো জ্বালার থেকে বলি, আক্রোশ থেকে তো বলি না। আপনার প্রতি কোনো আক্রোশ তো আমার নাই, কিন্তু আমরা এগুলো বলি আমাদের ভিতরে ব্যথা থেকে, বেদনা থেকে, আমাদের ক্ষোভ থেকে বলি। একটি রাজনৈতিক দল যেখানে সারা বাংলাদেশে মানুষকে আশার আলো দেখাচ্ছে, যেই দেশ মানুষ, যেই দলকে মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, যেই মানুষের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম, আজকে সেই দল যদি দেশমাতা খালেদা জিয়ার পথে পরে নেতৃত্ব দেওয়ার কেউ না থাকে, এর চেয়ে দুর্ভাগ্যজনক, দুঃখজনক আর কিছু হতে পারে না। রাজনীতি আজকে এত নিচে নেমে গেছে। আপনি দেখেন, আজকে যারা নমিনেশন পায় নাই সেই সকল দল এবং ব্যক্তিরা কিভাবে তারেক রহমান সাহেবকে গালাগালি করছেন। অনেকে টিভিতে এসে তাকে বেঈমান বলছেন, অথচ কদিন আগে তারা তারেক রহমান সাহেবের স্তুতি করলাম, একটি অংশ। আমি দেখে হতবাক হয়ে গেলাম, একটি মানুষ কিভাবে 180 ডিগ্রি উল্টে যেতে পারে। নমিনেশন পাওয়া নাই, ঠিক আছে, নমিনেশন ছাড়াও দলে কাজ করা যায়। একটি সরকার ক্ষমতায় গেলে একজন রাজনৈতিক নেতাকে বহুভাবে মূল্যায়ন করা যেতে পারে, বহুভাবে মূল্যায়ন করা যেতে পারে। একটা অ্যাম্বাসেডারের পোস্ট তো কম না, ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের পোস্ট মন্ত্রীর চেয়ে কম না। দেয়ার আর সো মেনি পোস্ট। শিক্ষিত লোক হলে সেখানে তো, এখানে কাজের, দক্ষ লোকের জন্য কাজের কোনো অভাব নাই, সবাইকে নমিনেশন পাইতে হবে কোনো কথা নাই। কিন্তু বুনিয়া, তোমার অনুষ্ঠানে দেখে আজকে আমি ব্যথিত হয়েছি, তোমার কোনো দোষ নাই। কিন্তু যারা বলছেন তারা তো আমাদের জাতীয় নেতা, তারা তো আমাদের এই 12 দল 18 দল জোটের সঙ্গে এত 15 বছর একসঙ্গে রাজনীতি করেছেন। হয়তো তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই বা দেওয়ার সুযোগ নাই, বা তারা হয়তো এলাকাতে এত জনপ্রিয় নন। জাতীয় পর্যায়ে তারা হয়তো অনেক পরিচিত। পরিচিত এক জিনিস, জনপ্রিয়তা আরেক জিনিস। এগুলাকে তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। নেতাদের সেই ইয়া থাকতে হবে। আমরা যে চ্যানেলে আমরা কথা বলি সেই চ্যানেলে এসে আপনি কথা বলছেন, আমি কথা বলার জন্য কোনো দোষ দিচ্ছি না, কথা বলবেন, কথা বলার অধিকার আপনার আছে, কিন্তু বিপক্ষে চলে যাওয়া এটা তো ঠিক না। আপনার পান নাই বলে বিপক্ষে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। তার মানে আপনার স্বার্থের মধ্যে কাজ করছেন। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না আজকে। আমি একটা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাদের কিছু প্রশাসনের জটিলতা নিয়ে কথা বলতে চাই। আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের কেজি 15 টাকা 150 টাকা হয়ে গেছে। আমার তো ইচ্ছা করে জিজ্ঞাসা করতে, কানটা ধরে, বাণিজ্য মন্ত্রী তুমি এত করে বাণিজ্য টাইকুন, তুমি এইটুকু ফোরকাস্ট করতে পারলা না যে তোমার বাজারে পেঁয়াজের অবস্থা কি হবে?
তোমার পেঁয়াজের স্টক কেন নাই? কেন তুমি 1 মাসের পেঁয়াজের স্টক, প্রতি বছর দেখো পেঁয়াজের দাম 150-200 উঠে যায় এই সময় আগুন পৌষ মাসে। তুমি কি পারো নাই সেই স্টকটা তুলে ধরতে? তুমি কি আনে রাখতে পারো নাই? তোমার তো টিসিবি আছে, টিসিবি দিয়ে না হয় তুমি 10,000 বা 20,000 টন 50,000 টন পেঁয়াজ কিনে নিয়ে আসতে পারতে। বাংলাদেশে কি আমরা একটা বাফার স্টক তৈরি করতে পারি না? আমরা কি বাংলাদেশে এই পেঁয়াজ রক্ষা করার জন্য প্রতি বছর কৃষক একদিকে লোকসান হচ্ছে, তারা ন্যায্য মূল্য পায় না, আবার ভোক্তারা পকেটের টাকা 2 গুণ 3 গুণ চলে যাচ্ছে। পেঁয়াজ ছাড়া তো আমাদের দেশে খাদ্য আমরা গ্রহণ করতে পারবো না, এটা আমাদের খাদ্যের মতো অত্যাবশ্যক। পেঁয়াজ লাগবে, এটা সবচেয়ে গরিব মানুষও একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খায়, তার সেই পেঁয়াজ তো কেনার এফোর্ট আজকে নাই। অথচ এই সরকার নির্বিকার। তারপরে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল, আপনি বললেন আপনার হুকুম ছাড়া পারবে না, দেখা গেল আপনি একটা কমিশন খাইয়া আপনি চুপ করে গেছেন। ভাই, কমিশন সবসময় টাকায় খাইতে হয় না, দুর্নীতি শুধু টাকা দিয়ে হয় না। আপনার সামনে যদি কেউ রেপ হয় আর সে যদি টাকায় থাকে আপনি দেখেন, তাহলে যে রেপ করেছে সে যতটুকু দোষী আপনিও ঠিক তত টাকা দোষী। আপনি বাণিজ্য মন্ত্রী হয়ে, একজন বিত্তশালী মানুষ হয়ে আপনি পারলেন না আপনার বন্ধুদেরকে আটকে রাখতে, এত সব আপনার বন্ধু, তা আপনি তো চুপ করে থাকা মানে বন্ধুদেরকে ফেভার করলেন, তার মানে দুর্নীতির আর কত, আর দুর্নীতি বাকি থাকে কিন্তু হয়। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে ভাই, এই বিষয়গুলো আমাদের আলোচনা আনতে হবে, নাহলে মানুষ কিন্তু আবার বিদ্রোহ করবে। এবার কিন্তু ছেলেরা বিদ্রোহ করবে না, এবার ছেলেদের বাপেরা বিদ্রোহ করবে, কারণ ছেলেদের বাপেদের পিঠ দেয়ালে লেগে যাচ্ছে। আপনি দেখেন প্রাইমারি স্কুলের টিচাররা পর্যন্ত আন্দোলন করে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে না, কত বড় ধৃষ্টতা দেখেন, কিন্তু উপায় তো নাই, তারা চলতে পারে না। প্রাইমারি স্কুলের শিক্ষকরা যেখানে এত বেতন পাওয়ার পরেও তারা চলতে পারে না, তাহলে চিন্তা করেন তো আমার পুলিশের কি অবস্থা, চিন্তা করেন তো আমার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের কি অবস্থা, চিন্তা করেন তো আমার সেনাবাহিনী সদস্যরা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এই দিন নাই রাত নাই শীত নাই বর্ষা নাই ঘুরে বেড়াচ্ছে, তাদের কি আর্থিক অবস্থা? তারা এখন ঠিক মতো 3 বেলা খাইতেও পারতেছে না, খাবার ঠান্ডা খাবার খেতে হচ্ছে। আর্মিতে নিয়ম আছে, যুদ্ধ ক্ষেত্রে হট ফুড খাওয়াইতে হবে, গরম খাবার খাওয়াইতে হবে, কারণ গরম খাবার না খেলে শরীরে শক্তি আসে না, ঠান্ডা খাবার খেয়ে শরীরে শক্তি আসে না, শরীরে সে হিট ব্যাক করে না। এই জন্য সেনাবাহিনীর নিয়ম হলো সে যুদ্ধের ক্ষেত্রেও তাকে গরম খাবার দিতে হবে। কিন্তু আজকে আমাদের সেই সৈনিকরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলেন না। আমি আজকে স্পষ্টভাবে একটা সুপারিশ করতে চাই মাননীয় সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে। আপনারা যে সৈনিকরা রাস্তাঘাটে এখন বর্তমানে সেনাবাহিনী ডিউটি করতেছে, সশস্ত্র বাহিনী ডিউটি করতেছে, তাদের সবার জন্য ওয়ারেন্ট অফিসার নিচে পর্যন্ত যারা আছেন তাদেরকে 50% মহার্ঘ ভাতা ঘোষণা করা হোক। যখন নর্মাল পে কমিশন দিবেন তখন আপনি তাদের পে কমিশনে দিয়ে দিয়েন। তারপরে অফিসার লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যারা আছে তাদেরকে 35% বাড়ান, আর লেফটেন্যান্ট কর্নেল এন্ড অ্যাবাভ যারা আছে তাদেরকে 15% মহার্ঘ ভাতা বাড়ান। এটা আজকে প্রয়োজন। আজকে সকল মানুষের যেমন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তেমন সশস্ত্র বাহিনীর লোকদেরও তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারা তো আন্দোলন করতে পারে না, তারা তো আপনাদের মধ্যে রাস্তা নেমে আসতে পারে না, তারা তো গিয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে জবরদস্তি করতে পারে না। তাদের জন্য তো আপনি এটাকে খেয়াল করতে হবে, দেখতে হবে। কাজে সৈনিকদের পক্ষে কথা বলতে হবে, সৈনিকদের পক্ষে কথা বলেন। আমরা অবিলম্বে তাদের একটা মহার্ঘ ভাতা চাই, এটা সম্ভব হইলে এই ডিসেম্বর থেকে আপনি দেন, না হলে আমি অনুরোধ করবো সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সবাইকে আপনারা ভেবে দেখেন নির্বাচনে যাবেন কি যাবেন না, নির্বাচনের ডিউটি ঠিক মতো করবেন কি করবেন না। আমি জানি আপনার হুকুম মানতেই হবে, হুকুম না মেনে আপনাদের কোনো উপায় নাই। তারপরে হুকুমটা যেন মনের থেকে মানেন, অন্তর থেকে মানেন, সেই জন্য আমার আবেদন থাকবে অনতিবিলম্বে তাদেরকে 50% মহার্ঘ ভাতা এখনই দেওয়া হোক, এবং আগামীতে যখন স্পেস স্কেল করা হবে আমাদের সৈনিকদের নিচের স্তরের সৈনিকদের গ্রেড আপগ্রেড করা হোক। তারা বাংলাদেশের সর্বনিম্ন বেতনের মধ্যে আছে, তাদেরকে আপগ্রেড করা হোক, তাদেরকে উচ্চ গ্রেডে নিয়ে আসা হোক,
যাতে তারা একটা সম্মানজনক গ্রেডে পৌঁছতে পারে, যাতে তারা, এখন তো আর এই আনপড় 6-7 পাস ছেলেরা আর্মিতে আসে না, এখন ন্যূনতম যোগ্যতা আর্মিতে এসএসসি পাস হইতে হয়, তাও আবার ভালো নাম্বার পেয়ে তারপরে আর্মিতে আসতে হয়। আগে তো আমরা আর্মিতে দাঁড়াইতাম, বুক ফুলায় দাঁড়াইতাম, বুকটা যদি 2 ইঞ্চি চোরা হইতো, স্ফীত হইতো, তাহলে আর্মিতে ফিট, লেখাপড়া দরকার ছিল না। তার যদি বাজুতে শক্তি থাকতো, হাতে শক্তি থাকতো, তাহলে সে সেনাবাহিনীর জন্য ফিট। সেও যদি দৌড়াতে পারতো, তাহলে সেনাবাহিনীর জন্য ফিট। কিন্তু আজকে তা দেখছেন না। আজকে তার লেখাপড়া কি করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এমনকি সে ইংরেজি বলতে পারে কিনা, সেটা আজকে তার জন্য প্রয়োজন হয়ে গেছে। অথচ গ্রেড আপনি রাখছেন আগে সেই পুরনো 8 পাস 6 পাস সৈনিকদের মতো। আমি অনতি বিলম্বে অন্তত 2 গ্রেড আপ করার জন্য আমি অনুরোধ করব, আপনাদের কাছে আমি আবেদন করব, সবিনয়ে আবেদন করব। না হলে আমরা যারা আছি, আমরা এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা অনেক কাল ধরে শুনে আসতেছি একটা কমন পেনশন, সেম গ্রেডে পেনশন, কারণ পেনশন যে যেখানে পায়, প্রয়োজন তো তার সবারই সমান। রিটায়ার্ড জেনারেলের যতটুকু সময় দরকার, সম্মান দরকার, একজন লেফটেন্যান্ট এতটুকু সম্মান দরকার, এতটুকু প্রয়োজন, এতটুকু অর্থ দরকার বেঁচে থাকার জন্য। একজন সৈনিকের এতটুকু টাকা দরকার। যদিও সৈনিকরা পেনশন সার্ভিসেবল না, কিন্তু বাকি আমাদের ওয়ারেন্ট অফিসার অনওয়ার্স বা এনসি অনওয়ার্স তারা পেনশন পায়, গ্র্যাচুইটি পায়, সেই গ্র্যাচুইটি গুলো বাড়ানোর চেষ্টা করেন। ওরা তো পেনশন পায় না, আমার সৈনিকরা তো পেনশন পায় না, তারা 15 বছর চাকরি করে, 17 বছর চাকরি করে তাদেরকে রিটায়ার করে দেওয়া হয়। তাদের যখন শারীরিক যোগ্যতা কমে যায়, তখন তাদেরকে আপনি সেনাবাহিনীতে রাখেন না। তাহলে তাদেরকে একটা ভালো গ্র্যাচুইটি দেন, তাদেরকে একটা এমপ্লয়মেন্টের সুযোগ দেন, তাদেরকে ওখান থেকে প্রশিক্ষণ দিয়ে সরাসরি বিনা টাকায়, বিনা খরচে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেন। আমার তো অনুরোধ থাকবে, সৈনিক তার চাকরির মেয়াদ শেষ করার পরে, বিশেষ করে আমাদের ওয়ারেন্ট অফিসার এন্ড বিলো, চাকরি শেষ করার পরে 3 মাস তাদেরকে অ্যাটাচমেন্ট করে রাখবেন। 3 মাস তাদের বিভিন্ন প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ দিবেন, আরো ভালো প্রশিক্ষণ দিবেন যদিও তাদের প্রশিক্ষণ আছে, এবং তাদেরকে 7 দিন ছুটি দিবেন, বাড়ি যাবে। 7 দিন ছুটি থেকে বাড়িতে এসে আপনারা তাদেরকে প্লেনে উঠাইয়া সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, মালয়েশিয়া বলেন, সেখানে চাকরির ব্যবস্থা করে দেবে। আজকে সৌদি আরবে বাঙালিদের নিরাপত্তা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের চুরি ডাকাতি বেড়ে গেছে। আমি মনে করি বাংলাদেশ থেকে একটা সিকিউরিটি স্কোয়াড যাওয়া উচিত, সেখান দিয়ে গিয়ে এই চুরি ডাকাতি বন্ধ করা উচিত। আজকে কাজে আমি মনে করি সেনাবাহিনীর দিকে আমাদের খেয়াল করার সময় আসছে, সশস্ত্র বাহিনীর দিকে খেয়াল করার সময় আসছে, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের দিকে খেয়াল করার সময় আসছে। তারা তো শুধু দিয়ে যাচ্ছে, এদেশে জনগণের জন্য পরিশ্রম করেছে এবং তারা প্রমাণ করেছে তারা কোন সৌর শাসকের সঙ্গে থাকে না, তারা জনগণের পাশে থাকে। কিন্তু প্রমাণ হয়েছে এখনো তারা জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে বলে ওয়াদা করেছে। কিন্তু তাহলে তাদের প্রাপ্য কেন দিবেন না? কেন তারা যা প্রাপ্য, তারা তো দয়া চাচ্ছে না আপনার কাছ থেকে, আপনি তাদের প্রাপ্য কেন দিবেন না? কাজে আমি আবেদন করব, বিনীত অনুরোধ করব, আপনারা সৈনিকদের দিকে খেয়াল করেন। অধস্তন সৈনিকরা যারা আছে, যারা পেনশন পায় না, তাদের জীবন ধারণের একটা ব্যবস্থা করেন। যত লোক পেনশন পায় না, তাদের সবাইকে যদি তারা নিজের ইচ্ছা না যেতে চায়, নিজের ইচ্ছা যদি না চায়, তাদের বাদ দিয়ে বাকি সবাইকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন, বিভিন্ন চাকরি বাকরি ব্যবস্থা করেন। এতে আমার 2টা লাভ হবে। বিদেশে আমি দক্ষ শ্রমিক পাঠাতে পারবো, আর দ্বিতীয়ত আমাদের এই মধ্যবয়সী মানুষগুলোকে আমরা বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাতে পারবো। এই কাজটি আপনারা করবেন আমি আশা করি। কথায় যখন কথা উঠলো, সৌদি আরবে আজকে যে হারে চিন্তায়, যে হারে গুম, যে হারে মানুষকে কি বলে পণ বানানো হচ্ছে, তাদেরকে ওখানে গুম করে রেখে দেশে চিঠি দেওয়া হয়, টেলিফোন করা হয়, অমুক বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাও, নাহলে ওকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমরা বাঁচায় রাখছি কোনো মতে। এই ধরনের ফাঁদ পেতে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। কাজে আমি মনে করি যদি সৌদি আন্ডা ধরলে তো গলা কেটে ফেলবে, শিরোচ্ছেদ করবে, ব্যর্থাঘাত করবে, তখন বলবেন যে মানবতা লঙ্ঘিত হচ্ছে। কাজে আমি মনে করি বাংলাদেশ দূতাবাসে অন্তত স্পেশাল স্কোয়াড বাংলাদেশে পাঠানো হোক, একটা তদন্ত কমিটি পাঠানো হোক,
যারা সৌদি আরবের গভর্নমেন্টের সাথে থেকে এই বাঙালি যারা আমরা বাংলাদেশে আছে, যারা অন্যের আয়ের উপরে হাত দিচ্ছে, যারা আমাদের অপবাদ সৃষ্টি করছে, যাদের জন্য আজকে আমাদের সারা পৃথিবীতে আমাদের শ্রমিকরা কলঙ্কিত হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হোক, এটা আমার অনুরোধ থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস দেখা গেছে, ঢাকা বিমানবন্দরে তো লুটতরাজ শুরু হয়ে গেছে। কারো লাগেজ এখানে নিরাপদ নয়। একটা ব্যাগেজ নামলে পরে যেন সেটা কুকুরের মতো ঝাঁপায়া পড়ে সবাই, এর ভিতর কি আছে। আর আজকের দিনে স্ক্যানার করে বোঝা যায় এর মধ্যে ডলার আছে কিনা, টাকা আছে কিনা, বা মূল্যবান সম্পদ আছে কিনা, স্বর্ণ আছে কিনা। ওর স্ক্যানাররা স্ক্যানার করার পরে ইশারা দিয়ে দেয়, ব্যাগে মার্ক করে দেয়, সেই মার্ক গুলা অন দ্য ওয়ে জাস্ট 100 মিটারের মধ্যে মালগুলা ব্যাগগুলা কেটে নিয়ে যায়। এই বেটা সিকিউরিটির বাচ্চারা, এই বড় বড় কথা বলস, এভিয়েশনে বড় বড় সিকিউরিটি নিয়ে কথা বলস, আমাদের এদের জন্য কিছু করতে পারো না বাবা? তোমাদের হিম্মত নাই না? আমার চাকরিটা ছেড়ে দাও যদি না পারো। বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা নিরাপত্তা দিতে পারবে, আপনি বিমানবন্দরের দরকার পড়লে নিরাপত্তা তাদের হাতে দিয়ে দেন। এটা অবিলম্বে বন্ধ করেন। আজ থেকে আমি বিনীতভাবে বলবো, আর যদি একটা রিপোর্ট আসে, আর যদি আপনারা এই কি বলে এদের লুপ্তরাজ বন্ধ না করেন, তাদের ব্যাগ কেটে মাল বন্ধ না করেন, আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের রেমিটেন্স ভাইয়াদের কাছে, আপনারা একটা করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না। আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না আমরা। আপনাদের ব্যাগে ওদিন দেখলাম এয়ারপোর্টে কি কান্না, একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছে, তার ব্যাগে সে তার বাড়ির জন্য, সে বোনের জন্য বিয়ে দিবে, তার জন্য স্বর্ণ কিনে নিয়ে আসছে, সকল স্বর্ণ নিয়ে গেছে। তার তো $5,000 নিয়ে আসার অধিকার আছে, সে $5,000 ব্যাগে করে নিয়ে আসছে, সেই ডলারটা ছিনতাই করে নিয়ে গেছে। এটা কে করেছে? সিভিল এভিয়েশনের সিকিউরিটি ডাইরেক্টর, উইং কি গ্রুপ ক্যাপ্টেন নাকি এয়ার ভাইস মার্শাল? আপনাকে প্রশ্ন করি, আপনাদের তো ওখানে গিয়ে এয়ারপোর্টে সিকিউরিটি ডিউটি করার কথা না, আপনাদের বিমান চালানোর কথা, প্লেন চালানোর কথা, ওই কাজে গেছেন কেন? ওইটা আর্মিকে দেন, ইনফেন্ট্রিকে দেন। সব জায়গায় ভাগ বসাতে হবে কেন? সব জায়গায় গিয়ে লুটার জায়গায় পৌঁছতে হবে কেন? ঠিক আছে, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যান হন, ওকে, উই আর হ্যাপি যে এয়ারফোর্স থেকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হলে সেটা ভালো হবে। কিন্তু সিভিল এভিয়েশন সার্ভিস তো একটা আছে, সেখানে তো আপনি অন্য জায়গায় দখল করে আছেন, আর দখল করে সেখানে ভালো পারফর্ম করতে পারছেন না। সেখানে আপনি সিকিউরিটি অফিসার নিয়ে যাচ্ছেন এয়ারফোর্স থেকে, তার সিকিউরিটি কি জানে এয়ারফোর্সের অফিসাররা? What do you know about the security? অনেকে চেয়ারে বসে পড়ে, আর যত চোরা কারবারির সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়ে যায়। আপনি গত 20 বছরে তাদের রেকর্ড দেখেন, যারা বিমানবন্দরের সিকিউরিটি ডাইরেক্টরে কাজ করে আসছে, তাদের বর্তমান অবস্থা কি, সম্পদ কি, কোথায় কি আছে, তদন্ত করে দেখেন, তাহলে তো বেরিয়ে আসবে এই পোস্টটা এত কেন লুক্রেটিভ, এত কেন অ্যাট্রাকটিভ, এত কেন ওখানে যায়। আর ওখানে প্রতি 3টা লোকের মধ্যে একটা ইন্টেলিজেন্টের লোক। যত না প্যাসেঞ্জার, তার চেয়ে বেশি লোক হলো ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ওই গোয়েন্দা সংস্থা, সব মিলে প্যাসেঞ্জার চেয়ে তার লোক বেশি। তাহলে সেখানে এদের ব্যাগ কাটা হয় কিভাবে? কিভাবে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে একজনের ব্যাগ কেটে মাল চলে যায়, তারপরে কান্না করার পরে আপনারা কোনো ব্যবস্থা নেন না, সেটা থানায় পাঠিয়ে দেন পুলিশে মামলা করার জন্য। পুলিশ কি বিমানের ভিতরে গিয়ে চেক করতে পারবে? পুলিশ কি আপনার এই এয়ার টারমাকে চেক করতে পারবে? পুলিশ কি এসে আপনার আনলোড পয়েন্টে চেক করতে পারবে? এই হাইকোর্ট কত দেখাবে মানুষদেরকে? আর আমরা সারা এমন রাজনীতিবিদ কুত্তার বাচ্চারা রাজনীতি করি, ধান্দা ধান্দা ধান্দা। রাজনীতিবিদরা সারা নিজেদের ধান্দার কারণে আজকে বাংলাদেশটাকে একটা বিরান করে ফেলেছে। আজকে অরাজনৈতিক লোকেরা আমাদেরকে শাসন করার সুযোগ পেয়েছে, এটা বিকজ অফ উই বাস্টার্ড। আমাদের রাজনীতিবিদরা আমাদের কারণে আজকে সুযোগটা তারা পেয়েছে। কার ডিউটি কি জানে না, একবার বিমানে এসেছে হইসেস, তুই বলে বিমানে এমডি হইসেস। আরে ইডিয়েট, ইউ আর উপদেষ্টা, তুমি শালা কেন বিমানে এমডি হওয়া? আর ডক্টর ইউনূস আপনি দেখেন না এগুলো, স্যার অ্যাপয়েন্টমেন্ট আপনি কি করে দিলেন স্যার?
আপনারা বলেন নিজেকে সৎ দক্ষ বলে দাবি করেন, এটা কি দক্ষতার প্রমাণ হলো? কেন বাংলাদেশ বিমানের এমডি উপদেষ্টা হইতে হবে? কি কারণে? চেয়ারম্যান বা কেন হইতে হবে? তার কি কোনো কাজ নাই? উপদেষ্টায় কোনো কাজ নাই? তার নিজের কাজ ফেলে গিয়ে বিমানে দাঁড়াইতে হবে? তারপরে কি কাজটা করেছেন গত 15 মাসে? বিমানে কি দেখিয়েছেন? কার্গো হ্যান্ডলিং কে করে? সিভিল এভিয়েশন লোক করে না, বিমান করে। এই ব্যাগ কারা কাটে? বিমানের পোর্টাররা কাটে। এই ছিনতাই কারা করে? এই বিমানের কর্মচারীরা করে। ওখানে বিমানে বাংলাদেশ বিমানের এই এয়ারপোর্ট কন্ট্রোল করে দেয় তো তার সিভিল এভিয়েশন জাস্ট একটা খালি অথরিটি। বাট এই বিমান সকল এয়ারলাইনের হ্যান্ডলিং অপারেটর। ওই বিমানে যত সার্ভিস দিবে, মালামাল আনবে, নামাবে, ঢুকাবে, এই কাজগুলো বিমানের লোকেরা করে। এটার জন্য এমডি শালা তুমি দায়ী না? তোমার গালি দিচ্ছি না, তুমি আমাকে তোমার বড় বোন, আমার বোন তোমার ভাই, এই কথাই বলতেছি। আমি মনে করি আমার বোন তো আমার বউ তোমার ভাই, সরি আমার বউ তোমার বোন, এই জন্য আমি কথাগুলো বলছি। আমি কোনো গালি দিচ্ছি না, আমি তোমাকে সঠিকভাবে সম্বোধন করছি। যে সম্বোধনগুলো হয়তো তুমি লাইক করতে পারো, পছন্দ করতে পারো, তোমার কাছে ভালো লাগতে পারে, কারণ আমি তো দুলাভাই বলতে পারি না কাউকে। কাউকে দুলাভাই বলার বয়স আমার নাই। কাজে দুলাভাই যেরকম জিনিস, শালা একই জিনিস। আমি সেই জন্য ব্যবহার করি এটা। এটা কোনো গালি দেওয়ার জন্য ব্যবহার করছি না, বলছি সঠিক সম্পর্ক কার সঙ্গে কি আমার আছে সেটা পরিষ্কার করার জন্য। আজকে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যেখানে যাবেন অরাজকতা, যেখানে যাবেন অরাজকতা, লুট হই লুটের জায়গা শুরু হয়ে গেছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই। আপনি জানেন এলজিআরডিতে কি হারে লুটতরাজ হচ্ছে, কি পরিমাণ লুটতরাজ হচ্ছে। রাস্তার টেন্ডার করার পরে 40% কাজ হয় না, কেউ দেখেন নাই। কোন একটা যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এলজিআরডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, পিডব্লিউডি বলেন, তারা কাজ করতেছে না। তাহলে চুরি লুট, কারণ দে আর নট অ্যাকাউন্টেবল টু এনিবডি। তাদের কাজ আদায় করার মতো এখন কেউ নাই, তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়ার মতো কেউ নাই। এই দেশে এসপি হয় লটারি দেয়া, এই দেশে ওসি হয় লটারি দিয়া, এই দেশের হলো মুড়ি মুরগির একদর। বহু আগে শেখ সাদি বলে গেছে, বড় একজন পীর বলেছে, জিস দেশ মে, যে এই দেশে মুড়ি মুরগির একদর, সেই দেশে থাইকো না, সেই দেশ ভালো না। আজকে আমাদের দেশে তো মুড়ি মুরগির একদর হয়ে গেছে। এখানে ভালো এবং খারাপের কোনো পার্থক্য নাই। এখানে লটারি দিয়ে আজকে বদলি হয়, পোস্টিং হয়, লটারি দেওয়া হয়। বলেন এই যে আমাদের অবস্থা, এভাবে মানুষ আর কতকাল? মানুষের পিঠ দেওয়ালে লেগে যাচ্ছে। মনে করেন না ছাত্ররা যে আন্দোলন করতে পেরেছে, এই আন্দোলন বয়স্করা করতে পারবে না। ছাত্ররা মরতে পেরেছিল বলেই তো আন্দোলনটা সফল হয়েছিল। আমরা মরতে পারি না বলেই তো আন্দোলনটা সফল হয় নাই। আগামী আন্দোলনে ইনশাল্লাহ এই বয়স্কদের আন্দোলনে আমরা সামনের সারিতে থাকবো, সবার আগে গুলি খাবো। কারণ শহীদের মর্যাদা দেখলাম তো অনেক টাকা পাওয়া যায় মারা গেলে পরে, এত টাকা আমি পেনশনও পাবো না। সেই আন্দোলন আমরা নেতৃত্ব দিতে চাই, সেই আন্দোলন আমরা সামনে থাকতে চাই। আমরা অপেক্ষা করছি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা আশা করছি এবার একটি ভালো দল, একটি সাংগঠনিকভাবে শক্তিশালী দল, দক্ষ অভিজ্ঞ লোকের সমাহারে একটি দল, তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমরা দেখতে চাই এবার একটা কাঠামোগত ডিসিপ্লিন না থাকলে রাজনৈতিক দলের মধ্যে, সেটা রাজনৈতিক দল হয় না, ওটা লুটেরা বাহিনী হয়ে যায়। কাজে আজকে আপনাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি মনে করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আইনের শাসন মানে আইন মান্য করা না। আইনের শাসন মানে যে আইন অমান্য করবে তাকে শাস্তির আনা, এর নাম আইনের শাসন। আইনে যাকে বলা হয় বাম সাইডে চলবেন, যে বাম সাইডে চলবে না সে আইন অমান্য করে। ওখানে খাতিরের কিছু নাই, আইনে কাউকে খাতির করে না। আইন যখন অমান্য হয়
সেটা দেখার জন্য আমাদের বিচার বিভাগ আছে, সে শাস্তি দেওয়ার জন্য, তদন্ত করার জন্য আমাদের বিশাল পুলিশ বাহিনী আছে। এই দারোগাগিরি করা, আপনাদেরকে গার্ড দেওয়া, পাহারা দেওয়া, আর এই রাস্তায় চৌকিদারিগিরি করা, রাস্তায় চেকপোস্ট করা, এটা পুলিশের কাজ না। পুলিশের একমাত্র 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 কাজ তদন্ত করে দোষীকে আদালতে সোপর্দ করা, এটাই পুলিশের একমাত্র 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 কাজ। ওই কাজটা তারা না করে আর যত ফালতু কাজ করে হচ্ছে। পুলিশ মানে লুটেরা, পুলিশ মানে ডাকাত, পুলিশের যত নেগেটিভ জিনিস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পুলিশ তো অনেক দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত। আমাদের অনেক পুলিশ অফিসার আছে যারা দেখলে স্মার্ট অফিসার, দেখলে মনে হয় না যে দুর্নীতির পাশে এরা আছে, দেখলে মনে হয় দেবতার মতো, সম্মান করতে ইচ্ছা করে, শ্রদ্ধা করতে ইচ্ছা করে। কিন্তু যখন তাদের ভিতরে খবর রাখি, যখন তাদের ভিতরে খবর নেই, তখন তো অন্তরটা কেঁপে উঠে। আরে এ কি, এ তো মাকাল ফল, এত সুন্দর বাইরে আর অন্তরটা তো কালো, কুলুষিত, দুর্নীতিগ্রস্ত। তখন নিজেকে খুব কষ্ট লাগে। আমার তো একটা মতো জীবন আছে, আমি তো একটা মতো মানুষ, একটা জীবন দিয়ে তো বাংলাদেশে পরিবর্তন হবে না। তারপরে আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি আমাকে শহীদের কাতারে কবুল করো, আল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমার তো আর বেহেশতে যাওয়ার কোনো পথ নাই, কারণ আমি পাপী মানুষ। আমি মনে করি একমাত্র যদি আমি শহীদ হতে পারি, অন্যের গুলিতে মারা যেতে পারি, তাহলে আমার পক্ষে খুব সহজ হবে আল্লাহ তোমার বেহেশতে যাওয়ার জন্য। আমি ওই রাস্তায় হাঁটতেছি, আমার ইবাদত তখন ওইটাই, একমাত্র ইবাদত আমার, আমি শহীদ হতে চাই। কাজে শহীদ হওয়ার জন্য যা করা দরকার, যা বলা দরকার, যেখানে যেটা বলতে হবে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সেটা বলবো বলবো বলবো। আমার রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, পদ পদবীর জন্য উচ্চাকাঙ্ক্ষা নাই। আমি শুধু জনগণকে সচেতন করব, জনগণের পাশে থাকবো, জনগণের অধিকারে কথা বলবো। কাজে আমি মনে করি প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন। এই যে ভাওতাবাজি চলতেছে এক এক জায়গায় এক একটা, আপনি প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চাদের পরীক্ষা নিবে না, তারপরেও তাদের চাকরি রয়ে গেছে এখনো। ভাবতে অবাক লাগে, এইটাই আইনের শাসন? তারা দাবি করতে পারে, চাইতে পারে, তারা প্রতি শুক্রবার দিন বলতে পারে যে আমরা দাবি যদি না মান্য করা হয় তাহলে শুক্রবার বাচ্চাদের পড়াবো। আমরা দেখতাম সরকার কদিন বেতনটা না বাড়ায় চলে, তুমি তো একটা দিন বেশি কাজ করতেছো, তাই তোমার তো অধিকার বেড়ে যাচ্ছে। অথচ তোমরা এখন বাচ্চাদেরকে রেখে দিয়ে এখন এসে বলছো শুক্রবার দিন বাচ্চারা কেন পরীক্ষা দিবে, কেন ছুটির দিন বাচ্চারা পরীক্ষা দিবে? এই প্রশ্নটা আপনার সুশীল সমাজ কেউ করেন না কেন? কেন বলেন না আপনারা বাচ্চারা কেন ছুটির দিনে পরীক্ষা দিবে? কাজের দিনে তাদেরকে পরীক্ষা নেওয়া হলো না কেন? তার জন্য দায়ী কে? প্রথমে শিক্ষা উপদেষ্টাকে ধরেন, তাকে জিজ্ঞাসা করেন, না পারলে চাকরিটা ছেড়ে দেন। কিন্তু আজকে সারা বাংলাদেশের শিশুদের মধ্যে যে মনস্তাত্ত্বিক চাপটা সৃষ্টি করলেন, এই শিশু তো নষ্ট হয়ে গেল। এই শিশুর কাছে তো আজকে সম্মান, শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি সম্মান আর থাকবে না। আজকে 4-5 এর ছেলে মেয়েরা সচেতন, তারা বুঝে, তারা জানে, তাদের মধ্যে ইন্টেলিজেন্স গ্রো করেছে। তারা তো আমার দেশের সৎ নাগরিক হবে না, ভালো নাগরিক হবে না। সর্বনাশ করে ফেললেন আপনারা প্রাথমিক শিক্ষকদেরকে এরকম লাগামহীন কাজ করার জন্য। অথচ এটার জন্য কেউ নাই আপনাদের বলার, কেউ তাদের কিছু বললেন না। কি অদ্ভুত দেশে আমরা বাস করি, মনে হচ্ছে গৌরী সেনের দেশ, একটা মানে তুগলুকির দেশ। তুগলুক এমন একটা কথা ছিল যে তুগলুকি বাংলাদেশ, ভারত। আজকে আমাদের শেষে তুগলুক আসছে, এখন তুগলুকি রাজ্য চলতেছে। যার যেখানে যার যেটা মনে যেতেছে, যার যেটা ইচ্ছে হচ্ছে কথা বলতেছে। তার পজিশন কোথায়, কি করতেছে? আজকে তরুণ সমাজকে আমরা আশা করেছিলাম, একটা বিপ্লবের পরে ভেবেছিলাম এই এদের চরিত্র পরিবর্তন হবে, এরা বিপ্লবের রক্তের সঙ্গে বেইমানি করবে না। আজকে বন্ধুরা বিনয়ের সঙ্গে বলতে হচ্ছে, আপনাদের ভাবমূর্তি কিন্তু আগের মতো নাই।
বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে এখন সম্মান করে কথা বলে না, আদর করে কথা বলে না, স্নেহ বলে কথা বলে না। আমরা তো মানুষের সঙ্গে মিশি, কথা বলি, বুঝি, হাটে যাই, বাজারে যাই, সাপ্তাহিক বাজার তো এখন করি, নিজের বাজার নিজে পছন্দ মতো কি খাবো সে বাজারটা নিজে করি। আমার তো মানুষের সঙ্গে কথা হয়, মাছের দোকানদারের সঙ্গে কথা হয়, পেঁয়াজের দোকানদারের সঙ্গে কথা হয়, চাল ডাল নুন তেল বিক্রি করে তার সঙ্গে কথা হয়, ডাটা বেচে তার সঙ্গে কথা হয়, কুমড়া বেচে তার সঙ্গে কথা হয়। এই অতি নিম্ন স্তরের বিজনেসম্যানদের সঙ্গে আমাদের কথা হয়, তাদের মনের কথা, মনের কষ্ট কিন্তু আপনারা শোনেন না। আমরা মানুষের কথা বলছি, আমরা গণমানুষের কথা বলার চেষ্টা করছি, আমরা যা বলছি জীবন থেকে বলছি, আমাদের পুঁথিগত বিদ্যা দিয়ে বলছি না, আমাদের চোখে দৃষ্টিতে যা পড়ছে আমরা সেইগুলা বলছি। আপনাদের চোখে সেগুলো অপরাধ হতে পারে, তাতে আমাকে গিলোটিনে দেন, আমার তাতে কোনো কিছু ভয় নাই। কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা জনমানুষের কথা বলেন, গণমানুষের কথা শুনেন, এদেশের মানুষের দুঃখের কথা শুনেন, এদেশের মানুষের কল্যাণ চিন্তা করেন। আজকে কৃষি মন্ত্রণালয়, বিশাল এত বড় কৃষি মন্ত্রণালয়, এত এত অফিসার, আজকে কয়টা কৃষককে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছেন? কয়টা কৃষককে ভালো করে চাষ করতে শিখিয়েছেন? একটা কৃষকের ছেলে কৃষক হয়ে বাপের কাছ থেকে শিখে নিজে হাল ধরে চালিয়ে চলে আসছে। আজকে সেই কর্মচারীটা, সেই কৃষক লেবার নাই, সেই কৃষক লেবার চলে গেছে এখন অটো লেবারে। আজকে 8 বছর 9 বছর 10 বছর ছেলেরা অটো চালায়, কোনো বাধা নিষেধ নাই, সে অটোতে অভিজ্ঞ হয়ে যাচ্ছে, কিন্তু সে জমিতে এখন নিরাই দিতে পারে না, ধান লাগাতে পারে না। অথচ আমাদের বিশাল বাজেট এগ্রিকালচারে, এখানে আবার এখন কর্পোরেট মার্কেট এখানে এসে পৌঁছেছে, তারা মার্কেটিং প্রসেসিং এর দিকে চলে গেছে, কৃষকের কাছ থেকে কম দামে জিনিস কিনে এনে তারা বলতেছে সারা বাংলাদেশে এ গ্রেড হলুদ তৈরি হয় না, সারা বাংলাদেশে পুষ্ট সরিষা হয় না। আমাদের দেশের ওয়েদারের কারণে, বাংলাদেশের ওয়েদার ফ্লাকচুয়েট করে বলে আমাদের দেশে খুব কমই সঠিক পুষ্ট সরিষা হয়। অথচ আপনারা অ্যাডভার্টাইজ দেন সেরা সরিষা দিয়ে আপনারা তেল বানাচ্ছেন, আপনারা অ্যাডভার্টাইজ দেন আপনারা সেরা গম দিয়ে। আপনারা আজ পর্যন্ত এই গ্রেড গম বাংলাদেশে আমদানি হয় নাই, আপনারা বলেন সেরা গম দিয়ে রুটি বানাচ্ছি, আমাদের আটা বানায় দিচ্ছেন। আপনারা আর কত মানুষকে সুযোগ করবেন, আর কতকাল? অথচ কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, সারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, অথচ কৃষক তার ধানের দাম বাড়ানোর ক্ষমতা নাই, কারণ কৃষক যেহেতু এটা ধরে রাখতে পারে না। যদি কৃষক বাংলাদেশে ধরে রাখতে পারতো ধান, একটা মা যদি ধরে রাখতে পারতো কৃষকরা ধান, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। কিন্তু কৃষকের দারিদ্র সীমা এত নিচে, আমরা আজকে অনেক কিছু বলার সাহস পাচ্ছি, সাহসটাও আমাদের জুগিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, কাকের মাংস খায় না। তুমি আমাদের দুজন অফিসার সম্বন্ধে কথা বলছো, এখানে যে পথিক কবি যে নীরব, এখানে কবি নীরব হওয়া ছাড়া আর তো কোনো পথ পাচ্ছি না রে ভাই। এরা একসময় আজমিকে জিয়াউর রহমান চাকরি দিয়ে তার ভুলের মাস দিয়ে